প্রথমে সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আশা করি অনেক অনেক ভালো আছো আর সবাই ভালো থাকো, এটি কামনা করি। আমি মোহাম্মদ নুরি আলম সিদ্দিক, সেলফ ডেভেলপমেন্ট বিডি স্কুল থেকে আজ তোমাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক মজার জিনিস নিয়ে আলোচনা করব। সেটা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ, ছন্দ নিয়ে আলোচনা করব। ছন্দের গন্ধে মন আনন্দ যেন ভরে উঠবে। সেই ছন্দ, ছন্দ ছাড়া যেমন গানের সুরই হয় না, আসলে গান বলতে যে ছন্দ, ছন্দ ছাড়া হয়ই না। তারপরে কবিতা লিখতে গেলে ছন্দ লাগে এবং আরও অন্যান্য কিছু লাগে, সেদিকে যাচ্ছি না। অবশ্যই ছন্দের প্রয়োজন আছে, তাই না? ছন্দ ছাড়া কোনো কিছু ভালো লাগে? অবশ্যই ভালো লাগে না। সেই ছন্দ নিয়ে করতে গেলেই প্রথমে আমাদেরকে একটু জানবো আমরা ছন্দ কী। সেই শব্দ ছাড়া কিন্তু আপনার শব্দ লাগবে। সেই শব্দর ভূৎপত্তি বা উৎপত্তি সম্বন্ধে একটু জানি আমরা। যে শব্দ, যে ভূৎপত্তি হলো রুট, অর্থাৎ যেখান থেকে উৎপত্তি হয়েছে সেটা হলো রুট বা মূল, সেটা হলো ভূৎপত্তি শব্দের। যেমন আমরা যদি একটা উদাহরণের সাথে একটু জেনে নেই, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সংজ্ঞা, এই যে সংজ্ঞার এটা মূল কোনটা? এই যে গা, অর্থাৎ এটা হলো মূল। রুট বা রুট বা শিকড় বলতে পারি। এই শিকড়টাই হলো কি? ভূৎপত্তি। আর এখানে কিন্তু আরেকটা মজার ব্যাপার, এখানে কিন্তু এর ভিতরে কিন্তু একটা জ্ঞানের আভাব পাওয়া গেছে। সংজ্ঞা, সমযোগ্যা, সংজ্ঞা, হ্যাঁ। তো সংজ্ঞা, যে কোনো কিছু সংজ্ঞার ভিতরে অবশ্যই জ্ঞানের আভাব থাকার কথাই এবং অবশ্যই থাকবে, কেন নয়? না থাকলে কি হবে? হ্যাঁ। আর তারপরে আমরা যাব যে জিনিসটা, এই ছন্দ যে প্রাচীন এবং মধ্যযুগী আসলে কিন্তু পয়ার ব্যবহার করা হইতো, পয়ারই সর্বাধিক প্রচলিত ছিল। তারপরে যে জিনিসটা, যে আমরা ছন্দ আলোচনা করার আগে কিন্তু আমাদের কিছু জিনিস জানতে হবে অবশ্যই। না জানলে কিন্তু আমরা ছন্দ বুঝতে পারবো না। সেটা কি অবশ্যই, যে কী কী জানতে হবে ছন্দ করার আগে, বোঝার আগে মূল কিছু জিনিস বুঝতে হবে। যেমন শব্দাংশ, শব্দাংশ কি সেটা বুঝতে হবে। তারপরে পর্ব বিভাজন কি সেটা জানতে হবে। মাত্রা গণনা বুঝতে হবে, মাত্রা গণনা সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে আমরা কিন্তু ছন্দ বুঝতে পারবো, ছন্দ ভাগ করতে পারবো। যেমন তোমরা অবশ্যই এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিছু কিছু পয়েন্টগুলো কী করে খাতা কলম নিয়ে করে নাও, লিখে নাও। অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসো এবং খাতা কলম নিয়ে বসে সব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো টুকি টুকি নিয়ে নাও। তাহলে বলবো কয়টা কি কি লাগবে। যেমন প্রথমত লাগবে শব্দাংশ সম্বন্ধে ধারণা থাকতে হবে। দ্বিতীয়ত পর্ব বিভাজন, তৃতীয়ত মাত্রা জ্ঞান, মাত্রা জ্ঞান থাকতে হবে। তাহলে আমরা প্রথমেই যাব যে আসলে শব্দাংশ জিনিসটা কি, সেটা তো আমাদেরকে বুঝতে হবে, অবশ্যই জানতে হবে। ইংরেজিতে যেটা কি বলা হয়, সিলেবল। আমরা যদি সংজ্ঞাকারে বা আকারে যেভাবে বইতে তোমরা পড়েছো বা সেভাবে বলতে পারো, যে অর্থাৎ শব্দের যে অংশটুকু একবারে উচ্চারিত হয় সেটি কিন্তু আসলে শব্দাংশ, এবং ইংরেজিতে বলে সিলেবল। এখানে উচ্চারণের কিছু ব্যাপার আছে। এখানে আমাদের বাংলাতে যেমন কি আছে, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি বা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ আছে। এগুলো অবশ্যই তোমরা জানো যে যে
বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারণ হয় স্বরবর্ণ, আর ব্যঞ্জন বর্ণ কিন্তু পারে না, আরেকজনের সহযোগিতা নেয়, সাহায্য নেয়। হ্যাঁ, তাই এখানে শব্দাংশ আমরা যদি এখানে কি করতে পারি যে একটু যেমন উদাহরণ দেই, যেমন এখানে যদি ক উচ্চারণ করি, দেখো দেখতে পাচ্ছ ক অ সাথে অ চলে আসে, মিলা ক হয় ক। খ যদি উচ্চারণ করি, দেখো খ, খর সাথে অ চলে আসে, সমান কি হয় খ। পারে পারে না, কিন্তু অ একাই কিন্তু অ হ্রাস্যই দীর্ঘই এটা কিন্তু একাই কিন্তু সুন্দর উচ্চারণ হয়, তাই না? এটা অবশ্যই তোমরা জানো। তারপরে আরো একটু উদাহরণে চলে যাবো আমরা, যেমন যদি বলি আমার যাবার, তোমরা এটা দেখতে পাচ্ছ যে মার যাবার, এই যে একটা শব্দ আমার, আর একটা শব্দ হলে কি লিখেছি যাবার, মার। এই শব্দটা উচ্চারণ করতে কিন্তু আসলে শব্দের দুইটা অংশ ভেঙে গেছে উচ্চারণ করতে। ইংরেজিতে যদি বলি সেটা হলো ডাইসিলেবল। আর এই শব্দটা যাবার দুইবার লেগেছে, কিন্তু শব্দের অংশ দুইটা অংশে ভেঙে গেছে উচ্চারণ করতে। আমরা একবারে কিন্তু উচ্চারণ করতে পারিনি, আমরা একটু একটু এইভাবে উচ্চারণ করি যা বার। হ্যাঁ, তাই এই যে যে অংশটুকু শব্দের আমরা কি করি একবারে উচ্চারণ করি, সেটা হলো শব্দ অংশ বা সিলেবল। আবার যদি আমরা ইংরেজিতে লিখি, আমাদের দেশের নাম যদি লিখি, এখানে দেখতে পাচ্ছ তোমরা বাংলাদেশ লিখলাম, তাহলে দেখা হলো বাংলাদেশ। এই বাংলাদেশ উচ্চারণ করতে দেখো এখানে কিন্তু তিনবার উচ্চারণ, মানে তিনটা অংশে কিন্তু এইটা পুরো অর্থটা ভেঙে গেছে, বাংলাদেশ ভেঙে গেছে উচ্চারণ করতে, একবার আমরা উচ্চারণ করতে পারিনি। এই অর্থাৎ এখানে কয়টা সিলেবল আছে? মনো মনো ডাই ট্রাই ট্রাই সিলেবল এখানে। তারপরে তো বলি যাক, ওদিকে যাচ্ছে না, তাহলে স্পষ্ট এই পর্যন্ত বুঝতে পারছো যে আসলে শব্দ অংশটা কি, সেটা কিভাবে উচ্চারণ হয়, এবং অর্ড বা শব্দ সেটা ভেঙে কিভাবে হয়, এটা আশা করি স্পষ্ট বুঝতে পারছো। এর মধ্যে আরেকটা কথা আছে যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, দেখা এখানে স্বর আ কিন্তু দেখো আমরা ইচ্ছা করলে অনেক টেনে টেনে উচ্চারণ করতে পারি। হ্যাঁ, কিন্তু এই মার বা বার এটা কিন্তু এইভাবে পারি না। যাই হোক, পরবর্তীতে আমরা আরো বিস্তারিত আলোচনা করছি, সাথে থাকো তোমরা। এই শব্দাংশের আবার দুইটি অংশ থাকে। কয়টি অংশ? দুইটি অংশ থাকে। যেমন একটি অংশ মুক্ত শব্দাংশ, আরেকটা হলো বদ্ধ শব্দাংশ। মুক্ত তো বোঝাই যাচ্ছে, ফ্রি, ইচ্ছা মতো সবকিছু করতে পারে। আর বদ্ধ অর্থাৎ বন্দি, ইচ্ছা করলে সবকিছু করা যায় না, একটা বন্দির ভিতরে থাকে, সেটা হলো বদ্ধ শব্দাংশ। যদি উদাহরণ হিসেবে একটা উদাহরণ দিয়ে বলি, যে তোমাদের দুই বন্ধুকে কি করা হলো, একসাথে দুইজনের এক পা করে বেঁধে দেওয়া, বলা হলো দৌড়াও, সে কি ওইভাবে দৌড়াইতে পারবে? অবশ্যই পারবে না, সেটা সম্ভব নয়। আর যদি বলা হয় আলাদা আলাদা যে তোমরা দৌড়াও, সেক্ষেত্রে ইচ্ছা মতো অনেক কিন্তু দৌড়াইতে পারবে, অন্তপক্ষ তার সেই দম থাকা পর্যন্ত কিন্তু দৌড়াইতে অবশ্যই পারবে। এখানে কিন্তু ব্যাপার একই রকম, এখানে মুক্ত আর বদ্ধ, যে কাউকে মুক্ত করে দেওয়া হলো আর কাকে কি করা হলো, বদ্ধ করে রাখা হলো। তাহলে কিন্তু স্পষ্ট কিন্তু উদাহরণ দ্বারা কিন্তু অলরেডি বুঝতে পেরেছো। তারপরে আবার বলছি আমি যে জিনিসটা, যে স্বরবর্ণ বা স্বরধ্বনি যেগুলো, সেগুলো কিন্তু আসলে মুক্ত, আগেই বলেছি আমি। আবার যে ব্যঞ্জন, যে বা সচরাচর যে দুইটা ধ্বনি যখন বা বর্ণ একসাথে এসে যখন হয়, যখন দুইটা পা একসাথে লেগে বা বেঁধে যখন করে চালানো হয়, দৌড়াতে পারলো না, তেমন যদি লেখ করা হয় দুইটা বর্ণ বা অক্ষর যদি একসাথে করে, সেখান থেকে কিন্তু আসলে এইভাবে দৌড়াতে পারবো না, এটা স্বাভাবিক, তাই না? অবশ্যই। তাহলে আমরা একটা উদাহরণের সাহায্যে আরো ক্লিয়ার, পরিষ্কার বুঝতে পারবো। এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি।
রাত, দিন, খাটা, আমার আর ভালো লাগে না। এখান থেকে আমরা মুক্ত আর বদ্ধ উদাহরণ পরিষ্কার করে নিব, আর যেন কোনো ধরনের সমস্যা না থাকে। তাহলে আসো এবার আমরা শুরু করতে যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে এখানে রাত, এই রাতটা দেখো উচ্চারণ করতে অবশ্যই কিন্তু একবারেই উচ্চারণ করতে হচ্ছে, এগুলো রা বলে কিন্তু আমরা ত বলতে পারছি না কিন্তু, তাই না? রাত অর্থাৎ একটার সাথে একটা রা এবং তয়ের সাথে কিন্তু বাধা, দুই পা যেমন বলছি বাধা, এরকম বাধা দুইটা একসাথে। আর এটা উচ্চারণ করলে কিন্তু ওইভাবে দৌড়াতে পারবে না, বা আমরা লম্বা করতে পারবো না, দম নিয়ে চলতে ওইভাবে দিতে পারবো না। তারপর আরেকটা হলো দিন, একই ব্যাপার কিন্তু এখানেও, এটাও কিন্তু আমরা কি করতে পারবো না, এরকম করে টেনে লম্বা করতে পারবো না, দম দিয়ে আমরা আরো দৌড়াইতে পারবে না, না তাই না? এইবার লিখছি এখানে কি খাটা, মানে পরিশ্রম করা, তাই না? খাটা, এইখানে কিন্তু এই যে শব্দটা তোমরা দেখতে পাচ্ছ এখানে খাটা, এটা কিন্তু দুইটা উচ্চারণ করতে কিন্তু ভেঙে দুইটা টুকরো হয়ে গেছে। একটা কি কি হয়েছে এখানে, যেমন খা একটা আর টা একটা, এখানে নিচে তোমরা খেয়াল করো, যেমন খা, এই খা খার সাথে কি আছে, খা আ আ আ আ, দেখো আ আ করতে করতে তোমরা দম যে পর্যন্ত দেয় তোমরা টেনে নিয়ে যেতে পারবে, বা দম যে পর্যন্ত থাকে সে পর্যন্ত কিন্তু নিতে পারবে, তাই না? সম্ভব। তারপরে খা টা যদি বলি, টা প্লাস আ চলে আসতেছে আ, এবার এটাও কিন্তু আমরা টেনে টেনে লম্বা করতে পারি, তাই না? সহজে। কিন্তু এটা কিন্তু সম্ভব না, এটা কিন্তু দেখেছি এটা কিন্তু সম্ভব না। তারপর আর একটা দেখা হলো আ মার, এটা কি ভাঙি, দেখো এখানে এটাকে উচ্চারণ করতে আ আসে আর একটা মার আসে। অবশ্য এই উদাহরণটা আগেই বলেছি, দেখাইছি, তারপর আবার দেখাচ্ছি যে আ মার, আ আসে এখানে, যেমন আ, এটা কি আ প্লাস কিন্তু এই আ আ করতে করতে কিন্তু আমরা অনেক নিতে পারবো, এটা সম্ভব। তারপরে মার প্লাস এই মার যে আছে, মারটা উচ্চারণ করো, দেখো তো কি, এরপরে আস মার, মার উচ্চারণ করে শেষ হয়ে গেছে, এমন ভাবে বন্দী হয়ে গেছে, বদ্ধ হয়ে গেছে যে আর যেতেই পারছে না, তাই না? মার অর্থাৎ কিন্তু এটা কিন্তু একটা শব্দের দুইটা অংশ কিন্তু এ পারছে কিন্তু এ পারছে না, এখানে কিন্তু এটা কিন্তু স্বরবর্ণ, আর এটা সাথে কি আছে, মার ব্যঞ্জন যুক্ত আছে এখানে, তাই না? তাহলে দেখো ব্যাপারটা কিন্তু মজার। এরপরে আরো দেখো আরো আছে, যেমন আর 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 উচ্চারণ করতে কি আলাদা করতে পারবে না, সম্ভব না, এটাও যেন একসাথে বদ্ধ হয়ে যাচ্ছে। আর একটা দেখো ভালো, এই দেখো এইবার ভালো যদি উচ্চারণ করতে, এই শব্দটা কিন্তু ভেঙে দুই টুকরো হয়ে যায়, একটা হলো ভা আর একটা হলো লো, দুই টুকরো হয়েছে, আর দুই টুকরো হয় কি হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে। যেমন ভা প্লাস এরকম চলে আসছে আ, চলে আসছে এরকম প্লাস প্লাস চলে যাবে। তারপরে আবার যে লো, লো প্লাস প্লাস করে লো, ও চলে আসছে, ও ও ও এরকম করে ও করে কিন্তু লম্বা চলতে আছে, দম থাকা পর্যন্ত চলতে থাকবে, তাই না? এরকম সম্ভব আর কি এরকম। কিন্তু গান বা ইয়ের ক্ষেত্রে সেটা লয় টয়ের ব্যাপার আছে, তালের ব্যাপার আছে, ইচ্ছা করলে কিন্তু এই ব্যাপার টানা যায় না, নির্দিষ্ট বন্ধু টেনে ছেড়ে দিতে হয়। যা ওদিকেও যাচ্ছি না আমি। লা গে, এটাও কিন্তু আমরা ই করতে পারছি, যেমন লা আ প্লাস আ, এটাও টানতে পারছি, গে, এই যে গে গে গে, এখানে কিন্তু একটা এ আসতেছে, এটাও টেনে নিতে পারছি। না, নাটা কিন্তু আমরা টানতে পারছি, যেমন না না, নার পরে কি আসছে, আ আসতেছে, আ টেনে টেনে আমরা কি জমা করতে পারতেছি, অর্থাৎ মুক্ত বিহঙ্গ, তাই না? মুক্ত বিহঙ্গ আর হলো বদ্ধ। তাহলে কিন্তু এতক্ষণে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে আসলে যে বদ্ধ শব্দাংশ কি আর মুক্ত শব্দাংশ কি, আর কোনো সমস্যা থাকার কিন্তু কথাই না। হ্যাঁ, তারপরে এখান থেকে কি কি দেখতে পাচ্ছ, আসলে কি কি পাইলাম এখানে আমরা, যেখানে দেখো বদ্ধ শব্দাংশ কিন্তু আসলে সবসময় কিন্তু দুইটা বর্ণ, এই যে একটা এই একটা দুইটা, এই একটা একটা দুইটা,
আর একটা কিন্তু এখানে দেখো যে মুক্ত শব্দতে কিন্তু আছে সব জায়গায়, তোমরা লক্ষ্য করো এই যে লো একটা, না একটা, তারপরে এই যে খা, তারপর টা, কি কয়টা আছে? একটা কিন্তু, তাই না? এটা কিন্তু অবশ্যই তোমরা টুকে লিখে নাও, মন থাকবে না তাছাড়া। অর্থাৎ এরা এক অক্ষর বিশিষ্ট, আর হলো বদ্ধ শব্দাংশটা দুই অক্ষর বিশিষ্ট, বা দুই বর্ণ বা দুই অক্ষরে গঠন হয় এটা। তাহলে এই পর্যন্ত কিন্তু আশা করি আর কি সমস্যা থাকার কথা? আমার তো মনে হয় না সমস্যা আছে। তারপরে আমরা আরো উদাহরণ যাই, একটু একটু মুছে নেই। যদি লেখি সন্ধ্যা নানতে, এটা কি ভেঙে লিখি আমরা যুক্ত বর্ণগুলো, যেমন সন্ধ্যা নান তে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ভেঙে ভেঙে লিখছি, কয়টা অংশ হয়ে গেছে? চারটা অংশ হয়ে গেছে কিন্তু, সন ধা নান তে, চারটা অংশ হয়ে গেছে। তাহলে আমরা দেখি এখানে সন সন, সনের পরে আমরা কি আর টানতে পারি বা এই সম্ভব? সন বন্দি হয়ে গেছে, তাহলে এটি কি? বদ্ধ। তারপরে এটা কি? ধা, দম পর্যন্ত টানতে পারছি, তাই না? নান শেষ হয়ে যাচ্ছে, আর যায় না, আটকে যায়। তে আমরা কিন্তু কি লম্বা করতে পারতেছি, তাই না? তাহলে আমরা লিখে দিই একটু, ভদ্র মুক্ত বদ্ধ মুক্ত। ওকে, কেমন? এরপরে আরো জিনিস আমাদেরকে জানতে হবে, তাই না? ছন্দ বুঝতে হলে আর কি জানবো আমরা? মাত্রা বুঝতে হবে। প্রথমটা আমরা এতক্ষণ কি করলাম? শব্দাংশ নিয়ে আলোচনা করলাম, এবার মাত্রাতে চলে যাচ্ছি, মুছে নেই। মাত্রা কি, তাই না? অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে শব্দের যে অংশটুকু একবারে উচ্চারণ হয় সেটিকে হলো শব্দাংশ বা সিলেবল, আর তার সাথে একটু মিলে বললেই কিন্তু হয়ে গেল। কেমন করে? সেটা হলো যে শব্দের অংশটুকু কিন্তু একবারে যে উচ্চারণ করলাম আমরা, সেই যে জায়গাটুকু বা যে সময় নিল উচ্চারণ করা শব্দের যে অংশটুকু, ওই অংশটুকুই হলো মাত্রা। এবং সেই মাত্রাটা আবার কি করে? ছন্দের উপর নির্ভর করে। ইচ্ছা করলেই কিন্তু মাত্রা আমরা ওইভাবে করতে পারি না, যেটা ছন্দ অনুযায়ী বিভিন্ন রকম ছন্দ আছে। কখনো মাত্রার উপরে কি হয়, যেমন বদ্ধ মুক্ত আছে অনুযায়ী ছন্দের উপরে এ ছন্দ বিন্যাস ভাগ হয়ে যায়। এটা পার্ট বাই পার্ট আমরা কি করব, পরিষ্কারভাবে বুঝে নেবে এটা। এবং ছন্দ বিন্যাসে ভিডিওটা যেটা, ওখানে আমরা আরও বিস্তারিত এভাবে কি কেন ভাগ হচ্ছে জানতে পারবে। অবশ্যই মিস করবে না, হ্যাঁ? তাহলে কিন্তু বুঝতে পারবে না। যদি বলি সুরের সাথে বা সর রা তে, তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা কি করলাম? ভেঙে ভেঙে কি করলাম? টুকরো টুকরো করে ফেললাম। সুরের সাথে, সরি এখানে সাথে,
ভেঙে ভেঙে কি করছে এখানে টুকরো টুকরো হয়ে গেছে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে এইখানে আমরা কি করব, উপরে মাত্রা চিহ্ন এইভাবে শয়ে টান দিয়ে তার উপর কি দিতে হবে, এরকম লম্বা লম্বি টান দিতে হয়। তোমরা দেখতে পাচ্ছ এরকম আমি দিচ্ছি যে এই যে এইখানে কিন্তু আমার পর্ব ভাগ হয়ে গেছে এইভাবে, যাক সেটাও পর বলছি। তোমরা দেখতে পাচ্ছ তাহলে এইভাবে কি মাত্রা দেওয়া হচ্ছে। তারপরে এই যে এখানে এটা কি বদ্ধ, এটা কখনো একমাত্র হবে, কখনো আবার দুই মাত্রা হয়ে থাকে, সেটা পরে কোথায় কিভাবে হয় আরো বিস্তারিত হবে। এইটাও একই অবস্থা। তাহলে এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কেমন? তাহলে এবার আলোচনা করব পর্ব নিয়ে। পর্ব কি? পর্ব বুঝতে হবে। পর্ব না বুঝলে ছন্দ কিভাবে বুঝবো বা মাত্রা কিভাবে গণনা করব? তার জন্য পর্ব অবশ্যই বুঝতে হবে। যতগুলো ছন্দ, একটু ভালো করে শুনে নাও, যতগুলো ছন্দ এক ঝোঁকে বা এক দলে শেষ হয় সেটাই হচ্ছে একটা পর্ব। অর্থাৎ এই যে ঢেউ, নদীর ঢেউ যেমন ঢেউ এরকম করে চলতে থাকে, ঢেউ ঢেউ একটা ঢেউ উঠে যে পড়তে পড়তে হয়, এটা প্রতিটা আমরা একটা পর্ব বলতে পারি, তাই না? অর্থাৎ শব্দ তরঙ্গ ঢেউ আকারে যে করে সেটাও কিন্তু আসলে যে মাঝে যেই হয় এটা, সেটাগুলোকে আমরা ছন্দের ভিতরে ফেলতে পারি, তাই না? যেমন উদাহরণ হিসাবে, উদাহরণে চলে যায় আরো পরিষ্কার বোঝা যাবে। যেমন যদি লিখি দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে লিখে ফেলছি আমি একটু সুরের সাথে বলতে থাকি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। তাহলে তোমরা শুনতে পাচ্ছ যে আসলে প্রতিটা কিন্তু দোল সৃষ্টি হচ্ছে, কিন্তু পর্ব ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু এই দেখো যখন আমি করলাম, দেখো এই যে এখান থেকে বন্ধু হতে, তারপর এখান থেকে আরেকটা দোল চলে আসছে একটা এইখানে চেয়ে তোমার, তারপর এখান থেকে চলে আসছে এইখানে, তারপর এখান থেকে চলে গেছে এইরকম ভাবে, আরো হলে আরো আসতো এইভাবে, তাই না? তাহলে এই যে এক একটা অংশ প্রতিটা মধ্যে কিন্তু কতগুলো ছন্দ আছে, অনেকগুলো ছন্দ মিলেই কিন্তু এক একটা পর্ব। সেটা অবশ্যই আগেই বলেছি যে জিনিসটা। দেখো বন্ধু হতে সে তোমার শত্রু বলে গণ্য হলাম, এর একটা পর্ব, এটা একটা পর্ব, এটা একটা পর্ব, এইটা একটা পর্ব, প্রতিটা একটা দোল ছন্দের মাধ্যমে ঢেউ এর মাধ্যমে চলতেছে। তাহলে পর্ব কিন্তু অলরেডি বুঝে ফেলছো যে পর্বটা কি আসলে, তাই না? আরো উদাহরণ যাচ্ছি আরো সহজ করে দেওয়ার জন্য তোমাদেরকে। আরেকটা রবীন্দ্রনাথের গানে চলে যাব। আমি তোমার বিরহে রহিব বিলীন
তোমাতে করিব বাস। হ্যাঁ, রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গান, যেমন এই যে আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে পর্বগুলা কিন্তু পুরোই কিন্তু দোলনার একবারে সূর্যহংকারে চলে আসছে। যেমন এইখানে যদি অলরেডি তোমরা বুঝতে পারছো, এবার ভাগ করে দিই, দেখো এখানে তোমরা বুঝতে পারছো। তাহলে পদিটা কিন্তু একটা, এই যে সামনে এটা কিন্তু পুরো একটা পর্ব না। এটা কি পুরো পর্ব আমি না, এইটা হলো পূর্ণ পর্ব। তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব, তারপরে পরেও একটা আছে, বাঁশ আছে। এটা কি পূর্ণ পর্ব না, এটা হলো অপূর্ণ পর্ব। আর যে প্রথম যে এই যে আমি বেশি অংশ আছে একটা, এটা হলো অতি পর্ব, অর্থাৎ পর্ব থেকে আগে আছে, এটাকে অতি পর্ব বলা হয়। এটাকে কি বলবো? অতি পর্ব। তারপরে শেষেটি কি বলবো? অপূর্ণ পর্ব। আর এই যে সবগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু সবগুলো তিনটা পূর্ণ পর্ব। এরপরে আরো যাব যে এইবার বুঝলাম কি অতি পর্ব আর হলো অপূর্ণ পর্ব বুঝতে পারছি। এবার আরেকটা জিনিস বোঝা দরকার যে, হ্যাঁ এখানে আরেকটা জিনিস বলে দিতে পারি, এই যে মাঝের যে এই যে অংশটুকু এইখানে, এটাকে আমরা কি বলবো বা বলতে পারি, এটা কি বলে হয়? জ্যোতি। জ্যোতি। অর্থাৎ পর্বের মাঝে যে একটা আসলে ঢেউয়ের মতো যে এই যে দোল খাচ্ছে মাঝে, এটা কিন্তু আসলে প্রত্যেকটা একটা, এটা কে বলা হয়? জ্যোতি। আমরা আরেকটা উদাহরণে চলে যাব, রবীন্দ্রনাথের আরেকটা বিখ্যাত গানে চলে যাব। একটু মুছে নেই। রবীন্দ্রনাথের আরেকটা গানে চলে যাব। আমার সকল প্রদীপ জেলে দিবস গেলে, একটু নিচে লিখি, করব নিবেদন। নিবেদন। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে জিনিসটা, যে আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। এই যে দেখো পর্বে পর্বে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, ঢেউয়ে ঢেউয়ে হয়ে যাচ্ছে। এইখানে এই যে গেলে এখান থেকে, তারপরে এইখানে এসে এখানে আবার হয়েছে। এখানে যে জিনিসটা দেখার বিষয়, এই যে প্রতিটা এটা কিন্তু মাঝে কিন্তু জ্যোতি আগে দেখেছি। এইখানে মাঝে এই যে পূর্বে রয়েছে এইখানে জ্যোতি। তাহলে বুঝতে পারছো যে এটা এই সামনে যে আছে আমার, এটা হলো অতি পর্ব। আর লাস্টে যে এই যে নিবেদন, এটা হলো
অপূর্ণ পর্ব। এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যে জিনিসটা জেনে না, যে মধ্যখণ্ডন। মধ্যখণ্ডন কোথায় হয়েছে বা মধ্যখণ্ডন কিভাবে হয়? এইখানে দেখতে পাচ্ছ যে নিবেদন, এই নিবেদন কথাটা শব্দটা কিন্তু আসলে একসাথে ছিল, কিন্তু এখানে কি হয়েছে, নিবেদনটা ভাগ হয়ে মাঝে ভেঙে ফেলা হয়েছে। কেন ভেঙে ফেলা হয়েছে? পর্বকে সঠিকভাবে বিন্যাস করার জন্য এই নিবেদনটা ভেঙে দুই অংশ হয়ে গেছে। অর্থাৎ পর্ব ভাগ করতে গিয়ে যখন দোলাটা কি হয়, এক পর্ব থেকে আর এক পর্বের ভিতরে চলে যায়, তখন সেক্ষেত্রে কি করে, শব্দাংশ ভেঙে যে পর্ব ঠিক রাখা হয়, বা এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় হলো মধ্যখণ্ডন। তাহলে এটাই কিন্তু মধ্যখণ্ডন কিভাবে হয়, এটা কিন্তু পরিষ্কার বুঝতে পারছো? হ্যাঁ, কেমন? তাহলে এইটা হলো মধ্যখণ্ডন, এখানে মধ্যখণ্ডন হয়েছে। মধ্যখণ্ডন। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যে জিনিসগুলো আমি বুঝালাম, আশা করি পরিষ্কার তোমরা বুঝতে পারছো। আর পরবর্তী ভিডিওতে যে ছন্দের যে কিভাবে ভেঙে ভেঙে ছন্দ বিন্যাস হয়, কিভাবে মাত্রা গণনা করা হয়, সেই জিনিসগুলো দেখব। অবশ্যই মিস করবে না ওই ভিডিওটা দেখার জন্য। হ্যাঁ, কেমন? আর এটি বলবো যে যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যর সাথে শেয়ার করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, অন্যকে জানার সুযোগ দিবে। আর এই বলে এখানে শেষ করব। খোদা হাফেজ।